সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের এ সময়ের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। এই অনুষ্ঠানে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান জানার চেষ্টা করব এবং করোনা ভাইরাসের প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন জালালাবাদ রাগিব রাওয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং জালালাবাদ রাগিব রাওয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার এ.কে.এম. দাউদ। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনি এবং কেমন আছে আপনার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা? ধন্যবাদ ডক্টর শাফি। অ্যাকচুয়ালি এটা তো একটা বিরাট প্রশ্ন, আমরা এখন কেমন আছি। আমরা জানি যে আমরা একটা বিশাল মহামারীর মধ্যে অবস্থান করছি। শুধু আমাদের দেশ নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের থাবা এবং উন্নত দেশ যারা, তারাও এই করোনা ভাইরাসকে সামলাতে হিমশিম খাচ্ছে। তাহলে প্রথমে আমি যদি একটু বলি যে আমরা আসলে কেন এতটা ওয়ারিড। আমরা সবাই জানি যে এই করোনা ভাইরাস একটা সিম্পল ভাইরাল ডিজিজ। যেমন আমাদের সর্দি, কাশি, হাঁচি, এরকম অনেক ধরনের আমাদের ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে। তো সেরকমই এক ধরনের ভাইরাল ডিজিজ করোনা ভাইরাস। এটাকে আমরা একটা আরএনএ ভাইরাস বলি এবং এটার বিশেষত্ব হচ্ছে দিস আরএনএ ভাইরাস যে অ্যামাইনো অ্যাসিড চেইন আছে, সেই চেইনগুলো স্কোটিং বাই লিপিড, একটা লিপিডের আবরণ দিয়ে এটা করা। তো করোনা ভাইরাস আমাদেরকে যেভাবে অ্যাটাক করেছে এবং এটাকে আমরা যদি কন্ট্রোল করতে চাই বা এটার বিস্তার রোধ করতে, তাহলে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রোগ নির্ণয়। কারণ আমরা জানি যে যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, অন্যান্য ভাইরাল ডিজিজ আমাদের একই ধরনের সিমটম করতে পারে। সো আমাদের রোগ নির্ণয় করতে একটু সমস্যা হয়, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে রোগটাকে শনাক্ত করা। আমরা যখনই কোনো রোগ কনফার্ম করি তখন আমাদের কিছু টেস্টের প্রয়োজন হয়, কিছু টেস্টের মাধ্যমে আমরা রোগগুলোকে কনফার্ম করি। এই করোনা ভাইরাসকে ডিটেক্ট করতে যে টেস্ট, সেটা একটা ব্যয়বহুল টেস্ট, সেটা একটু সময় সাপেক্ষ টেস্ট এবং এটাকে আমরা পিসিআর বলি, পলিমারাস চেইন রিঅ্যাকশন টেস্ট। এটা কিছুদিন আগ পর্যন্ত এটা শুধুমাত্র ঢাকায় কনফাইন্ড ছিল এবং সারা এই 18 কোটি বাঙালির জন্য একটি মাত্র টেস্ট করা যেত, সেটা আইডিসিআর ঢাকায়। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ট্রিটমেন্টে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে। যেমন আমরা যখন কোনো রোগের চিকিৎসা করতে যাই, যেহেতু একটা ভাইরাল ডিজিজ, আমাদের একটা কিছু প্রোটোকল আছে যে আমরা যে আক্রান্ত ব্যক্তি আমরা রোগ নির্ণয় করার পর তাকে আইসোলেশনে রাখতে হবে, তাকে আলাদা করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এটার বিস্তার রোধ করতে হবে। যেহেতু এটা ছড়িয়ে পড়ে, আমরা জানি যে এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। এখন আমরা বলছি যে এটা এয়ারবোর্ন আছে। মোট কথা, এই করোনা রোগীর সংস্পর্শে যারা আসবে তারাই দে আর সাসেপ্টেবল টু ডেভেলপস করোনা ডিজিজ। তাহলে চিকিৎসার ক্ষেত্রে আমাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু একটা ভাইরাল ডিজিজ, এই আমরা জানি যে ভাইরাসের আসলে অ্যান্টিভাইরাল তেমন কোনো ড্রাগ এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই। আমরা বলি সিমটোমেটিক চিকিৎসা। তবে সুখবর হচ্ছে যে 97% অফ দ্য করোনা অ্যাটাক ইজ ভেরি মাইল্ড এবং সাধারণত এটা প্যারাসিটামল, একটু ঘরে বিশ্রাম নেওয়া, ভিটামিন সি, এগুলো করতে ভালো হয়ে যায়। 5% অফ দ্য পেশেন্টস যে করোনা ভাইরাস যেভাবে মর্টালিটি করে অথবা আমাদের মানুষকে ক্ষতি করে, দে অ্যাটাক আওয়ার লাংস। আমরা জানি আমাদের লাংসে অ্যাটাক করে এবং দে ডেভেলপ এ সিনড্রোম, যেটাকে বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই সিনড্রোম হলে পরে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং লাংসের ভিতর দিয়ে আমরা যে বাতাস থেকে যে অক্সিজেন নেই, সেই অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে পেশেন্ট, আমাদের যে ভিকটিম, যে রুগী, সে অক্সিজেন স্বল্পতায় ভোগে এবং অক্সিজেন আমরা জানি যে জীবনের জন্য অক্সিজেন হচ্ছে অপরিহার্য। অক্সিজেন যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণে না আসে, তাহলে আমরা অর্গান ফেলিউর বলি। আস্তে আস্তে 1টা, 2টা, 3টা করে আমরা মাল্টিপল অর্গান ফেলিউর করি এবং এটাই দ্য কজ অফ ডেথ ইন কেস অফ করোনা ডিজিজ। আরেকটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস। আমরা জানি যেহেতু করোনা ডিজিজ একজন থেকে ম্যান টু ম্যান ট্রান্সফার হয়, আমাদের দেশের মানুষ আমরা অতটা সচেতন নই। আমরা খুব ক্রাউডলি থাকতে পছন্দ করি, জনসংখ্যার কারণে হোক, যে কোনো কারণে হোক। আমরা এই জন্য আমাদের কাছে এটা ছড়ানো একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটার যখন যাদের নিবিড় পরিচর্যা লাগবে, দ্যাট ইজ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট লাগবে, আমাদের দেশে এখন পর্যন্ত আইসিইউ সেট আপটা ঠিক ওইরকমভাবে আমরা প্রস্তুত নই। এটা একটা চ্যালেঞ্জ। আরও একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে যখন করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়, তখন লাশ দাফন করা একটা চ্যালেঞ্জের অবস্থা। আমাদের দেশে বিভিন্ন ধরনের সংস্কার আছে, কুসংস্কার আছে। আমরা মনে করি যে এই লাশের ভিতরে হয়তোবা অনেক করোনার জীবাণু আছে, এটা যারা হ্যান্ডেল করবে তাদেরকে এটা এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি আমার মনে হয় এই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, যে করোনা ভাইরাস মোকাবেলায় আমরা এই ধরনের চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছি। ধন্যবাদ স্যার, খুবই উপকারী কথা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমার প্রশ্ন হচ্ছে, করোনা মহামারী ঠেকাতে সরকারের নির্দেশে সাধারণ জনগণ সহ সবাই লকডাউন অর্থাৎ স্টে এট হোমে আছে।
তো এই অবস্থায় একজন জেনারেল এবং কোলোরেক্টাল সার্জন হিসেবে আপনার কাছে প্রশ্ন হচ্ছে সাধারণ জনগণ কি কি সার্জিক্যাল সমস্যার সম্মুখীন হতে পারে এবং এই সমস্যায় থেকে উত্তরণের জন্য কি করতে পারে, সমস্যায় পড়লে তারা কি করবে, অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশন কি কি আছে এবং কি করা যায়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে অ্যাকিউট সার্জিক্যাল প্রবলেম যদি হয় তাহলে আমাদের এখন কি করণীয়। আমরা জানি যে আমাদের হাসপাতালগুলো আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার ইনস্ট্রাকশনে আমরা হাসপাতালগুলোকে একটু রিফর্ম করেছি। রিফর্ম করতে বলতে হাসপাতালে যে ইমার্জেন্সি সার্ভিস যেটা সেটা সবসময় খোলা ছিল এবং আছে, এবং অন্যান্য সার্ভিস যেগুলো সেগুলো একটু সীমিত আকারে করার চেষ্টা করা হচ্ছে, কারণ আমরা জানি যে এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, একজন থেকে একজনের ট্রান্সমিট করতে পারে। সার্জিক্যাল ইমার্জেন্সি যেগুলো, যেমন ইনজুরি পেশেন্ট, কোথাও যদি কারো কেটে যায়, অ্যাক্সিডেন্ট হয়, কারো যদি ফ্র্যাকচার হয়, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়, পেরিয়ানাল অ্যাবসেস হয়, তো তাদের জন্য হাসপাতাল 24 ঘন্টা খোলা আছে। যে কোনো হাসপাতালের ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা আছে। সো এই মুহূর্তে যদি কারো সার্জিক্যাল অ্যাকিউট প্রবলেম হয় তাহলে আমি মনে করি অবশ্যই হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যোগাযোগ করা উচিত। ধন্যবাদ স্যার। স্যার, এই যে অ্যাকিউট সার্জিক্যাল সমস্যা নিয়ে যে রোগীগুলো আসতেছে তাদেরকে আপনারা যে হাসপাতালে অপারেশন করতেছেন এ ব্যাপারে আলাদাভাবে কোনো মিজার নিচ্ছেন কি না, অর্থাৎ তাদের কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি নিচ্ছেন কি না? এবং আরেকটা জনগণ কর্তৃক প্রশ্ন উঠেছে যে বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় রোগী ভর্তি নিয়ে এই মুহূর্তে একটু সমস্যায় পড়তেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমরা প্রোটেকশন কী নিচ্ছি। রিসেন্টলি ইদানিং অত্যন্ত একটা বহুল পরিচিত টার্ম পিপিই, আমরা সবাই এটার সাথে পরিচিত। এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস। তাহলে এই পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। তাহলে আমরা কখন পিপি ব্যবহার করব, কারা পিপি ব্যবহার করবো, এটা নিয়ে আমাদের একটা WHO গাইডলাইন আছে। এটাকে আমরা 3 ধরনের আমরা ভাগ করি। যে সাধারণ অবস্থায় যদি সন্দেহজনক কোনো কিছু হয় তাহলে সার্জিক্যাল মাস্ক আমরা যে বলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে বলি আমরা সার্জিক্যাল মাস্ক। তো এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা হাত ধোয়ার ব্যাপারে বলেছি যে আমরা এই অ্যালকোহল বেস কোনো সলিউশন দিয়ে আমরা হাত ধুতে পারি। এটা সাবান এবং ডিটারজেন্ট হলেও চলবে, হ্যান্ড স্যানিটাইজার যেটাকে বলি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বলেছি যে এই ভাইরাসের মধ্যে একটা লিপিড প্রোটেকশন থাকে, তাহলে অ্যালকোহল অথবা স্যানিটাইজার অথবা সাবান এই লিপিডের আবরণটাকে ভেঙে দেয়, সো দ্যাট ভাইরাসটা মরে যায়। আর আমাদের পিপি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমাদের ফেস মাস্কের কথা বললাম, আমরা ক্যাপ, আমরা জানি চুল একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ডাস্টের আকারে এখানে করোনা ভাইরাস চুলের মধ্যে আমাদের থাকতে পারে, সো আমরা ক্যাপ ব্যবহার করব। আমরা ডাক্তারদের ক্ষেত্রে আমরা যেটা বলি, আউটডোরে রোগী দেখার ক্ষেত্রে পিপির মধ্যে আমরা জানি যে এক ধরনের আমাদের গাউন আছে, যে গাউনটা ইম্পারভিয়াস, দ্যাট ইজ পানি এটার ভিতরে পেনিট্রেট করতে পারে না। এবং আমরা আগেও বলেছি যে আসলে ইনিশিয়াল স্টেজে আমাদের কিছু পিপি সংকট ছিল, কারণ আসলে এই বার্ডেনটা সম্পর্কে আমরা হয়তো বা এতটা ওয়াকিবহাল ছিলাম না। আমরা ইনিশিয়ালি ফেস করেছি, আমাদের হাসপাতালে আমরা ফেস করেছি। আর পিপিএ হচ্ছে মানুষের একটা ধারণা, অনেক মানুষের ধারণা আছে যে ডাক্তাররা নিজেরা পিপিএ কেন কিনছেন না। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি। পিপিইটা এমন একটা জিনিস, এটা এমন চাল ডাল নয় যে আমি দোকানে গেলাম আর কিনে ফেললাম। ইনিশিয়াল স্টেজে আমাদের মার্কেটেও পিপিএ ছিল। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে আমরা অনেক ট্রাই করেছি পিপিএ ম্যানেজ করার, কিন্তু ওই মুহূর্তে ঠিক পিপিএ ছিল না। তারপর তো বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন আমাদের এগিয়ে আসছে। এখন মার্কেটে আমাদের মনে হয় পিপিএর সমস্যা নেই। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাদের 3 লেভেলের প্রোটেকশন আছে, লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3। লেভেল 3 সেটা হচ্ছে আমরা যখন অপারেশন করতে যাই তখন আমাদের অতিরিক্ত যে সাবধানতা অবলম্বন করে সেটা হচ্ছে লেভেল 3, যেটা আমাদের সার্জনদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই মাস্ক হচ্ছে A95 মাস্ক হতে হবে, যেটা N95 বলি আমরা, সেই মাস্ক হতে হবে, গাউন হতে হবে, আমাদের ক্যাপ হতে হবে, এবং এগুলো সবগুলো হবে ডিসপোজেবল। এবং আমরা রোগীকে অপারেশন করার পরে এগুলো সবগুলো আমরা ডিসপোজেবল, মানে দ্যাট ইজ ইট শুড বি ডিসকার্ডেড। এটা সেকেন্ড টাইম আর ইউজ করার কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ স্যার। স্যার, বিভিন্ন দেশ যেমন ইতালি, ফ্রান্স, USA তারা রুটিন অপারেশনের ক্ষেত্রে একটি স্ট্রিক্ট অবস্থা চলে গেছে, সীমাবদ্ধতা, রুটিন অপারেশন করতেছে না। আপনাদের হাসপাতালে আপনারা রুটিন অপারেশনের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ। না, আমাদের হাসপাতালে আমরা রুটিন অপারেশন মানে ক্যান্সেল করিনি, রুটিন অপারেশন হচ্ছে। তবে যেহেতু লকডাউন চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, এমনিতেই নর্মালি রুগীর ফ্লো অনেকটা কমে গেছে। যেমন আগে যেমন আউটডোরে আমাদের প্রায় 2000 পেশেন্ট হতো, সেখানে এখন 50% বা তারও নিচে চলে আসছে। তবে অফিসিয়ালি বা সরকারিভাবে আমরা এখনও রুটিন অপারেশন এখনও বন্ধ করিনি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19 বিরুদ্ধে কোনো কার্যকর ভ্যাকসিন এখন আবিষ্কৃত হয়নি এবং কোনো কার্যকর ঔষধও পাওয়া যাচ্ছে না। তো সচেতনতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে বিভিন্নভাবে যে গরম পানি, রং চা, কালো জিরা, এসব ব্যাপারে বিভিন্নভাবে কথা উঠছে।
তো এ ব্যাপারেও আমাদের দর্শকদের যদি একটু উদ্দেশ্যে একটি সঠিক ধারণা দিতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা বলেছি যেহেতু এটা ভাইরাল ডিজিজ, অ্যান্টিভাইরাল ড্রাগ এখনও মার্কেটে আসে নাই, যেগুলো আছে সব ট্রায়ালে আছে। আপনি ভ্যাকসিনের কথা বলেছেন, ভ্যাকসিনটাও এখনও ট্রায়ালে আছে। এগুলো মার্কেটে আসতে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে, ট্রায়ালের মাধ্যমে তারপরে এখানে আসবে। তো সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো আসছে, মূলত আমরা যেটা করতে পারি যে সাসপেক্টেড যারা করোনা রোগী তাদেরকে আমরা সাসপেক্ট যদি করি, আমরা তাদেরকে আইসোলেশন নিয়ে যেতে পারি এবং এই তার কাছ থেকে যেন অন্য রোগটা না ছড়ায় সেই জন্য আমরা কতগুলো পদক্ষেপ নিতে পারি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাত ধোয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা জানি যে করোনা ভাইরাস আমাদের বডি কন্ট্যাক্টের সাথে স্প্রেড করে। সো এটা একটা গুড প্র্যাকটিস। যে কোনো কাজে যাওয়ার আগে, যে কোনো সুইচ ধরার আগে বা যে কোনো লিফটেড বাটন ধরার আগে এবং পরে আমরা যদি হাত ধুই, যে কোনো কিছু হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল অথবা ইভেন সাবান, সেটা কার্যকর। আমরা যখন রাস্তায় বাইরে যাব, এখন আমরা সবাই ফেস মাস্ক ব্যবহার করব। আমরা জানি যে ডাস্টের ভিতরে করোনা ভাইরাস স্প্রেড করতে পারে। যদি সুযোগ থাকে বা যদি স্কোপ থাকে তাহলে পিপি ব্যবহার করা যেতে পারে। আর আপনি যেটা বলেছেন যে গরম পানির ব্যাপারে, হ্যাঁ আমরা জানি যে ভাইরাস সাধারণত 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয়তো ভাইরাস আর বাঁচে না। তো সেটা করার জন্য কিছু কিছু সাজেশন আসছে, এগুলো সবই ট্রায়ালের মধ্যে আছে। তো আমার দৃষ্টিতে এগুলো মানে ব্যবহার করতে বা ট্রায়ালে যেতে আমাদের কোনো ক্ষতির কিছু নেই। হ্যাঁ, আমরা যদি গরম পানিতে গার্গল করি, আমরা যদি কালিজিরা বলি, যেটা আমরা জানি যে কালিজিরা সমস্ত রোগের, আমাদের হাদিসের অনুসারে কালিজিরা সমস্ত রোগের ওষুধ। মধু যদি আমরা খেতে পারি, আমরা যদি লেবুর রস খেতে পারি, আমার মনে হয় এই জিনিসগুলো আমরা করতে পারি। এগুলো ক্ষতিকর কোনো কিছু নাই, তবে এটা লাভ হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। সবশেষে একটি প্রশ্ন হচ্ছে, আমরা চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে এই সীমিত সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছি ফ্রন্টলাইন ফাইটার হিসাবে, তারপরও চিকিৎসকদের হতাশার কারণ হচ্ছে তারা মনে করছেন সমন্বয়হীনতার কারণে হয়তো বা তাদেরকে ভুল বোঝা হচ্ছে। তো এই ব্যাপারে আপনি যদি বলতেন কিছু স্যার। আচ্ছা, হ্যাঁ, অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন, এই ব্যাপারে আমি অ্যাড্রেস করব। তার আগে আমি একটু বলি, আপনি যেহেতু বলেছেন যে আমি জালালাবাদ রাগিবিয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্বে আছি, তো আমরা আমাদের হাসপাতালকে এই করোনার জন্য মানে বিশেষ একটা পদক্ষেপ নিয়েছি। সেই পদক্ষেপগুলো আমি একটু করে বলতে চাই। যেমন করোনা সংক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আমরা একটা কমিটি করেছি জালালাবাদ রাগিবিয়া মেডিকেল কলেজে। বিভিন্ন প্রফেসরদের সমন্বয়ে আমরা এই করোনা ভাইরাসটাকে ট্যাকেল করার জন্য একটা কমিটি করেছি। সরকারি নির্দেশ অনুসারে আমরা করোনা রোগীদের জন্য 20টা বেড আইসোলেশন করেছি, অর্থাৎ 20 বেডস আমরা ডেডিকেটেড করেছি করোনা রোগীদের চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয়। আর চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে, আমরা নিজস্ব উদ্যোগে আমরা পিপিইর ব্যবস্থা করেছি। তার মানে আমাদের ডাক্তাররা যারা ডিউটি করছে, আইসিইউতে হোক, আউটডোরে হোক, ইমার্জেন্সি হোক, তাদের জন্য আমরা পিপিইর ব্যবস্থা করেছি কলেজ থেকে। আমরা পৃথক একটা ফ্লু কর্নার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সরকারি ইনস্ট্রাকশন অনুসারে আমরা একটা ফ্লু কর্নার করেছি এবং এই ফ্লু কর্নারের টিকিট কাউন্টারও একটা আলাদা ব্যবস্থা করেছি। আমরা বলতে চাচ্ছি যে সমস্ত রোগ, জ্বর, কাশি এবং গলা ব্যথা নিয়ে আমাদের এখানে আসবে, তারা সাধারণ রোগীদের সাথে না মিশে তারা একটা ফ্লু কর্নারে যে আমরা করেছি সেই ফ্লু কর্নার অ্যাটেন্ড করবে। সেখানে একজন চিকিৎসক, সার্বক্ষণিক একজন চিকিৎসক আছেন, তিনি তাকে পরীক্ষা করবেন একটা নিরাপদ দূরত্ব থেকে। তিনি তাকে অ্যাডভাইস দিবেন, যদি মনে করেন যে সাসপিশিয়াস অফ দ্য করোনা, তাহলে আমাদের সরকার নির্ধারিত যে সেন্টার আছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সেখানে ওই রোগীটাকে রেফার করবেন। আচ্ছা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর অভিভাবকবৃন্দের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান আমরা হাসপাতালের বিভিন্ন জায়গায়, আউটডোরে, ইমার্জেন্সিতে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান পানির ব্যবস্থা করেছি। এই পরিস্থিতিতে আমরা হাসপাতালের স্বাভাবিক প্রক্রিয়া যেমন ইনডোর, আউটডোর এগুলো অব্যাহত রেখেছি এবং রাত দিন 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস চালু রয়েছে। আচ্ছা, আপনি যে প্রসঙ্গে কথা বলেছেন ভুল বোঝাবুঝির আমরা আসলে আমরা একটু সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন মহল, বিভিন্ন ফোরাম থেকে এই ধরনের ডিসকাশন আছে, ডাক্তারদের উপরে ব্লেম গেম আসছে। আমি যেটা মনে করি, এখন আমাদের যে অবস্থা, এখানে মানে কাউকে দোষারোপ করে আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। এই পরিস্থিতিতে আমরা সমন্বিতভাবে সবাই মিলে, এটা এখন আসলে ডাক্তারদের মধ্যে নেই, এটা ছড়িয়ে পড়েছে একটা ব্যাপক আকারে আমাদের সমাজে। আমাদের এখানে ডাক্তার, আমাদের এখানে ইঞ্জিনিয়ার, আমাদের এখানে সোশ্যাল কর্মী, আমাদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যে সহযোগী যারা আছে, সবাই মিলে আমরা এই পরিস্থিতিটাকে ট্যাকেল করতে পারব। কারণ ইনিশিয়াল স্টেজে যে জিনিসটা ছিল, যে যখন পিপির অভাব ছিল, তখন এটা খুবই স্বাভাবিক। আমি ডাক্তার হয়ে আমি যখন একটা রোগীকে ট্রিটমেন্ট করতে যাব বা রোগীর কন্টাক্টে যাব, আমি আমার প্রোটেকশন চিন্তা করব। এটাই সাইন্টিফিক। হ্যাঁ, সায়েন্স এটা বলে না যে আমি কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে বললাম একটা রোগীর উপর, আমার প্রোটেকশন আমাকে নিতে হবে। তো আমি মনে করি বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী আছি, আমরা পিছিয়ে পড়বো না। এই যুদ্ধর
ক্ষেত্র থেকে আমরা কোনোভাবেই পিছিয়ে পড়ব না। তবে এই যুদ্ধে যেতে গেলে আমাদের যে মিনিমাম যে সাপোর্ট এবং মিনিমাম যে প্রোটেকশন, সেটা আমরা সরকার এবং উপর মহল থেকে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ টেলিভিশনের এ সময় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতা। আমরা চেষ্টা করব এই করোনাকালীন সময়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং সচেতনতা সৃষ্টি করতে আপনাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।